ইচ্ছেকে সেদিন কেন ধাক্কা মেরেছিলে সমুদ্রে? আসল উদ্দেশ্য কি? কে পাঠিয়েছে তোমাকে? অতি ঠান্ডা মাথায় পরপর প্রশ্নটা করে বসে রাদিফ। ধূসরকে দিয়ে তার বিশ্বাস নেই, কখন যে হাত তুলে ফেলবে বলা মুশকিল। ইচ্ছের ব্যাপারে ছেলে মেয়ে কাউকে ছাড় দিতে নারাজ ধূসর। অন্তত এতটুকু ভালোভাবেই জানে বাকি চার বন্ধু। আমি ইচ্ছেকে ধাক্কা মারিনি, কতবার বলবো? বিনা কারণে তুলে এনেছেন আমায়। এই কথা যদি ভাইয়ার কানে পৌঁছায় তাহলে দেখবেন আপনাদের কি অবস্থা করে। এক নিঃশ্বাসে বলে ফেলে অনু। তবে চোখ এখনো স্থির ধূসরের দিকে, যেন ভাবছে আসলে লোকটি চাইছে কি। চুপ করে থাকার তো মানুষ তিনি না। রাদিফ আবার বলে, তুমি ভালো করেই জানো ধূসরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায় না। ইচ্ছের ব্যাপারে ও ছেলে মেয়ে কাউকেই রেহাই দেয় না। এখনো সময় আছে, বলো কেন করেছো? অনুর দিকে বেশ ভালোভাবেই রাদিফ কিছুক্ষণ তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে প্রতিটি নড়াচড়া। পর মুহূর্তেই রাদিফ আবারও বলে, তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে তুমি ভয় পাওনি আমাদের কথায়, কিন্তু সমস্যা হলো তোমার চোখ বলছে অন্য কথা। অনু এবার মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট চেপে ধরে, যেন নিজের চোখকে থামাতে পারছে না। ধূসর এবার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, মাটি ঠুকরে জুতো শব্দ করে ওঠে, তারপর থেমে গিয়ে অনুর একদম সামনে দাঁড়িয়ে যায়। তুই যদি বলিস তুই কিছু করিসনি, তাহলে তুই কি করেছিলি সেটা বল। একটা শব্দ যদি আমার ইচ্ছের বিপরীতে যায় তাহলে মাটিতে পুঁতে ফেলবো জ্যান্ত। গলা এতটাই নিচু আর স্থির যে শুনলেই মনে হয় এক একটা শব্দ মৃত্যুর নির্দেশ। অনু কেঁপে ওঠে, চোখ নিচু করে ফেলে। ধূসরের ধৈর্য তখন আগুনের মতো জ্বলছে, কপালে ভাঁজ পড়েছে অনেক, চোখ রক্তচক্ষু। ধূসর আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে ধপ করে এগিয়ে গিয়ে সজোরে অনুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। অনুর মাথা ঘুরে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ধূসরের দিকে। মুহূর্তেই চোখের কোণে জল জমে, তারপর হু হু করে কেঁদে ওঠে। অনুর কান্না ঘর কাঁপিয়ে তোলে, ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিচে। একটা সরু লাল রেখা ঠোঁট বেয়ে গাল ছুঁয়ে নিচে পড়ে, যেন নীরব চিৎকারের রক্ত মাখা সাক্ষী। ধূসর দাঁড়িয়ে থাকে নড়াচড়া না করে, নিঃশ্বাস ভারী, চোখ জ্বলে উঠেছে আবারও, রাগে অথবা ভয়ঙ্কর কোনো প্রতিজ্ঞায়। তৃণ আর রাদিফ তখনই ছুটে আসে, ধূসরকে টেনে সরিয়ে ফেলে অনুর কাছ থেকে। তৃণর সামনে দাঁড়িয়ে রাগ চেপে গলা নিচু করে গম্ভীর স্বরে বলে, এবারও কি বলবে না, না আবার আমাদের হাত তুলতে বাধ্য করবে? রাদিফ অনুর দিকে তাকিয়ে বলে, এখনো সময় আছে, সত্যি কথা বলো, আমরা কিছু করিনি তোমার সঙ্গে এখনো। তোমার মুখ থেকে শুধু সত্যটা জানতে চাই। অনু কাঁধে মুখ ঢেকে কাঁদছে, ঠোঁট কাঁপছে, কিন্তু গলা থেকে কিচ্ছু বেরোচ্ছে না। নিঃশ্বাস ছোট ছোট, যেন বুকের মধ্যে কষ্ট জমে গেছে, অথচ বলার সাহসটা নেই। তৃণ এবার কিছুটা নরম হয়ে বলে, তুমি বলো অনু, কার সাথে মিলে করেছো? অর্ণব এসব জানতে পারলে আহত হবে ভীষণ। তুমি আমাদেরও ছোট বোন, তাহলে কিভাবে কাজটা করতে পারলে? আর কত লুকাবে? কেন করেছো এসব বলো? অনু তখনও কিছু বলে না, রক্তমাখা ঠোঁট দিয়ে কেবল নিঃশব্দে কাঁদে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে তখন একটাই প্রশ্ন, তোর চুপ থাকার মাসুল কতটা ভয়াবহ হতে পারে জানিস? খানিকক্ষণ বাদে অনু অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ধূসরকে একবার দেখে নেয়, মায়া ভরা সেই দৃষ্টি। তারপরও অপরাধ বোধে ধীরে ধীরে বলে ওঠে, ধূসর ভাইকে আমার ভালো লাগতো শুরু থেকে। ট্রিপে ওনাকে যত দেখি ততই মুগ্ধ হতে থাকি। একদিন রাতে আমি ওনার জন্য চিঠি লিখি আমার অনুভূতি দিয়ে, তবে মীরা আপু এটা জানতে পারে। আমাকে ভয় দেখিয়ে বলে অর্ণব ভাইকে সব বলে দেবে। আমি অনেক রিকোয়েস্ট করতে থাকি যেন না বলে, শেষে তিনি রাজি হন। আমাকে বলে তার হয়ে একটা কাজ করতে। আমি জানতে চাইলে বলে সময় এলে বলবে। এতটুকু বলে অনু যেন হাঁপিয়ে ওঠে। অন্যদিকে তৃণ আর রাদীপ যেন এমন কিছু আশা করেনি, অবাক হয়ে শুনতে থাকে সব কথা। আর ধূসর তখনও অগ্নিদৃষ্টি নিয়ে অনুর দিকে তাকিয়ে। থেমে থেমে অনু আবারও বলে, সেদিন সমুদ্রের পানিতে গোসলের সময় যখন সবাই অন্যমনস্ক ছিল, সেই সুযোগটা কাজে লাগায় মীরা আপু। ইচ্ছের সাঁতার না জানার জন্য সবার অগোচরে আমায় ধাক্কা দিতে বলে। তবে আমি বারণ করলে তিনি আবার আমাকে অর্ণব ভাইয়ের কথা টেনে ভয় দেখাতে থাকে। ভয়ে ভয়ে রাজি হয়ে গেলেও আমি ধাক্কা দিতে পারিনি ইচ্ছেকে। সে সময় মীরা আপু নিজেই ধাক্কা দিয়ে ফেলে দেয় ইচ্ছেকে। সম্পূর্ণ কথা শেষ করেই অনু কেঁদে ওঠে আবারও, যেন বড় কোনো বোঝা নেমে গেল আজ। নিজেকে ছোট লাগতো অপরাধ বোধে। নিজ ফ্রেন্ডের সাথে বেমানির কাজ করেছে, কিভাবে এই মুখ নিয়ে চলতো অনু, ভেবেই যেন মরে যেতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করেন ধূসর ভাই, আমি চেষ্টা করেছি অনেকবার বলার, তবে ভাইয়া পর্যন্ত সমস্ত কথা যাবে এই ভয়ে আর বলতে পারিনি। বাবা মার পর ভাইয়া আমাকে জীবন দিয়ে ভালোবাসে, কিভাবে তার বিশ্বাসের জায়গা ভাঙতে পারি বলুন? মাথা নত করে অনু কাঁদতে থাকে। যাকে সে ভালোবেসেছে সেই মানুষটা আজ অন্য কারোর, তার থেকেও বড় কিছু সে অন্যায়ের সাথে ছিল। কারো জীবন মরণ নিয়ে খেলেছে ভেবেই যেন বুকের ভেতরটা অপরাধবোধ কুড়ে কুড়ে খেয়ে ফেলে সব। মামুনি আসবো? দরজার সামনে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্নটা করে ধূসর, রোকসানা তালুকদারের উদ্দেশ্যে। রোকসানা ততক্ষণে ধূসরের কণ্ঠস্বরে উঠে দাঁড়ায়, ভেতরে আসতে বলে। ধূসরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। তিনি দেখেই বুঝতে পেরেছেন ছেলেটা সকাল থেকে বাইরে ছিল, সরাসরি তার ঘরেই এসেছে। ঘামাক্ত শরীর, রোদে জ্বলা মুখে এক ধরনের লালচে ছাপ ফুটে উঠেছে। লিভিং রুম থেকে তখন তৃণ, রাদিফ আর তৌফের গলার আওয়াজ ভেসে আসে।
রোকসানার কপালে ভাঁজ পড়ে কিছু একটা ভেবে। তালুকদার আব্বা, কিছু হয়েছে? প্রশ্ন করে ধূসরের দিকে তাকায় রোকসানা। মনের ভেতরটা কেমন কুড়াচ্ছে, যেন কোনো অঘটনের আশঙ্কায় আধার জমে উঠছে বুকের মাঝে। ধূসর ধীরস্থির পায়ে এগিয়ে রোকসানার হাত ধরে তাকে ধীরে ধীরে পাশে বসিয়ে দেয়। চারপাশে যেন হঠাৎ একটা ভারী নীরবতা নেমে আসে। ধূসর গভীর চোখে রোকসানার দিকে তাকিয়ে বলে, মামুনি, আমি যাওয়ার আগেই ইচ্ছের সবকিছু ঝুঁকিমুক্ত রাখতে চাই। আমার অবর্তমানে ইচ্ছের জীবনে যেন কোনো ঝুঁকি না আসে। তোমার কাছে জানতে চাই, আফনান এসব কেন করেছে, কেন সে জেলে ছিল, আর কেন বা ইচ্ছেকে বিয়ে করতে চাইতো। রোকসানা এক মুহূর্ত চুপ করে থাকে, মুখের ভাষা যেন স্তব্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করে, বেশ আগের কথা। তখন রুহির অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, সারাদিন বিছানায় পড়ে থাকতো। তুই তো তখন দেশের বাইরে। তখন ভাইজান মানে রুস্তম মির্জা, তোদের মামা, সে সময় বলে ইচ্ছেকে কিছুদিন পাঠিয়ে দিতে, রুহির সঙ্গে থাকুক বলে। আমিও ভাবি তেমন তো কিছু না, কয়েকদিনের ব্যাপার, থাকুক না, ভালো লাগবে ইচ্ছেরও। কে জানতো সে সিদ্ধান্ত এমন ভয়ঙ্কর কিছু ডেকে আনবে। রোকসানা থেমে যায়, চোখে তখন আতঙ্কের ছায়া। ধূসর চুপচাপ তাকিয়ে থাকে, কিছু না বলেও যেন সব শুনছে। ইচ্ছে তখন ক্লাস 8-এ পড়ে, ছোট, সরল আর কেমন যেন ভীতু ছিল। প্রথমে তো স্বাভাবিক ছিল সবকিছু, কিন্তু ধীরে ধীরে আফনানের ব্যবহার বদলাতে থাকে। ও কেমন করে যেন ইচ্ছের দিকে তাকাতো, ছুতোয় কাছে যেতে চাইতো। ইচ্ছে প্রথমে কিছু বলে না, আমরাও বুঝতে পারিনি। কিন্তু একদিন ইচ্ছে কেঁদে কেঁদে কল দিয়ে বলে আফনান শুধু তাকে আজে বাজে কথা বলে। তখনই সব বলে দেয়। ভাইজান তখন ঘরে ছিল না, আমি তো হঠাৎ করে কিছু করতে পারি না। ইচ্ছে ওই রাতেই আমাদের বাড়ি ফিরে আসে। ধূসরের চোয়াল শক্ত হয়ে আসে, চোখে মুখে অদ্ভুত অন্ধকার জমতে থাকে। রোকসানা কাপা গলায় বলে যায়, এরপর আলিম ভাইজান ব্যাপারটা জানলে প্রথমে বিশ্বাসই করে না, বরং ইচ্ছের দোষ খোঁজে। আমি চিৎকার করে প্রতিবাদ করি, বলি ইচ্ছে ছোট, সে মিথ্যা কেন বলবে। পরে আফনানের বন্ধুদের মাধ্যমেই জানা যায় আফনানের আগেও এক মেয়েকে হ্যারেস করার অভিযোগ উঠেছিল। তখন বাড়ির চাপে কিছু হয়নি, কিন্তু এবার আমি আইনি পদক্ষেপ নেই। ইচ্ছে অল্পের জন্য বাঁচে, আমি ওকে নিয়ে থানায় যাই। ওর বয়ানের ভিত্তিতে আফনান গ্রেপ্তার হয়। তবে তোরা জানিস, আলিম মির্জা নিজের ছেলের জেল খাটা মেনে নিতে পারেনি। ও ইচ্ছে আর আমাকে শত্রু মনে করে। ধূসর নিঃশব্দে দাঁতে দাঁত চাপে, মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধুমায়িত হয়ে ওঠে। রোকসানা কাঁদতে কাঁদতে বলে ওঠে, অনেকবার চেষ্টা করেছে আমার ইচ্ছেকে সরিয়ে দিতে, আমি বাধা হয়ে দাঁড়াই। এখন বুঝেছিস ধূসর, আমি কেন চাই না ইচ্ছে কখনো একা থাকুক। ওর চারপাশে আমরা ছাড়া কেউ নিরাপদ নয়। ধূসর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আমি ফিরে এসেছি মামুনি, এবার ওকে ছুতে গেলেই কেউ বাঁচবে না। কিছুক্ষণ থামে রোকসানা, তারপর আবার বলতে শুরু করে, জেল থেকে ছাড়া পাওয়ার পর আফনান ফিরে আসে আলিম মির্জার রাজনৈতিক শক্তির জোরে। সমাজে নিজের অবস্থান ফিরে পেতে খুব একটা সময় লাগেনি তার, বরং আগের চেয়েও বেশি দম্ভ নিয়ে ঘুরতে থাকে চারদিকে। কিন্তু এই শান্ত আবরণ ভেঙে পড়ে একদিন হঠাৎ। জনসম্মুখে এক ছেলেকে সে গুলি করে হত্যা করে, চোখের সামনে অসংখ্য মানুষ, আতঙ্কিত চিৎকার, রক্তে ভেজা রাস্তায় দাঁড়িয়ে একা একা আফনান, গা থেকে গড়াচ্ছে ক্রোধ আর উন্মত্ততা। পরে জানা যায় সেই ছেলেটি ইচ্ছেকে একাধিকবার ফলো করত, তার গতিবিধি নজরদারি করত ছায়ার মতো। এই খবর যখন আফনানের কানে যায়, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি সে, সবার সামনেই গুলি চালায়, নিঃসংকোচ, নির্ভীক, যেন বলতে চায় যে ইচ্ছের দিকে তাকাবে তার পরিণতি এমনই। এই খুন কিন্তু আলিম মির্জার জন্য সহজ ছিল না সামাল দেওয়া। আগেরবার যেমন চুপিসারে সব ম্যানেজ করা গেছে, এবার তেমনটা হয়নি। মিডিয়া, আইন, বিরোধী পক্ষ সবাই ঝাঁপিয়ে পড়ে। আফনানকে ছাড়াতে গিয়ে একরকম নাকানি চুবানি খেতে হয় তাকে। আর এই ঘটনার পর থেকেই আলিম মির্জা যেন স্থির সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছেকে যে কোনো মূল্যে আফনানের স্ত্রী বানাতেই হবে। তাতে যদি সমাজ, আইন, ভালোবাসা সবকিছুকে পিষে ফেলতে হয় তবুও। কারণ এখন বিষয়টা কেবল প্রেম কিংবা আগ্রহ নয়, এটা হয়ে গেছে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক। ইচ্ছেকে বসে আনা মানেই আফনানকে নিখুঁতভাবে পুনরুদ্ধার করা আর নিজের রাজনৈতিক ক্ষমতাকে অপ্রতিরোধ্য করে তোলা। আলিম মির্জার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, ইচ্ছের বিয়ে আফনানের সঙ্গে যে কোনো মূল্যে। জয়ের বিয়েতেও এ নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হওয়ার পরেই ইচ্ছেকে অপহরণ করেছিল আলিম ভাইজান। শুধু তোর জন্যই ঘরের মেয়ে আজ ঘরে ফিরেছে, আমার ইচ্ছে আমার কাছে ফিরেছে। তবে ধূসর, একটা কথা মাথায় রাখবি, আফনানের পাগলামির জন্য যে ছেলে খুন হয়েছে তা এখনো ইচ্ছে জানে না। আফনানের নাম শুনলে মেয়েটা এখনো নিজেকে গুটিয়ে ফেলে কেমন। আমরা কিছু জানাইনি, আমি চাই না ইচ্ছে এসবে জড়িয়ে পড়ুক, বলে আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে ফেলেন রোকসানা। অন্যদিকে ধূসর আর কিছু না বলে চুপচাপ রোকসানার হাত ধরে, শেষবারের মতো আশ্বস্ত করে যেন সে ইচ্ছের পাশে আর একটা পাখি কেউ আসতে দেবে না। তারপর ধীরে ধীরে লিভিং রুমের দিকে হাঁটা দেয়। ঘর পেরিয়ে লিভিং রুমের সোফায় সোজা গিয়ে রাফিদদের পাশে বসে পড়ে। ধূসরকে পাশে দেখে তোফ জিজ্ঞাসা করে, ভাই, তুই ইচ্ছেকে ছেড়ে অনু আফনানের পেছনে কেন পড়েছিস? কত কষ্ট করে রাতের ফ্লাইট বুক করেছিস, মনে আছে? সব ছেড়ে ইচ্ছেকে সময় দে। আমরা জানি তুই যাওয়ার আগে রাস্তা ক্লিয়ার করতে চাস, তবে ইচ্ছের কথাও ভাবতে হবে।
তৌফের কথার সাথে মিলিয়ে বাকি দুজনও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তবে ধূসর শুধু হাসে রহস্যময় এক হাসি। ওদের রেখে উঠে দাঁড়ায়। সিঁড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বলে ওঠে, গত রাতেই দিয়েছি সময়। বউ পাখি মনে হয় না আর সময় চাইবে এত কিছুর পরেও। তবে তাতে কি, আমার ডিএনএর ভাগিদার চাই স্রেফ। ধূসর চলে গেলেও রেখে যায় পেছনে অবাক করা 4 জোড়া 3 মূর্তির। কি বলে গেল ধূসর এখনই, ভেবেই যেন নিজেদের লজ্জা লাগে। তৃণ তো হাই হুতাশ করে কপাল চাপড়ে বলে, মোরাল অব দ্য স্টোরি, দ্য গ্রেট গম্ভীর রসকসীন বজ্জাত আমাদের লজ্জা দিয়ে গেল। আমরা এতদিন যারে আলাভোলা ভেবে রোমান্স শিখাইতাম, তলে তলে সে এসবের ওপরে পিএইচডি করেছে। ভাবা যায় রাদিফ, বলে তৌফ। দুপুরের প্রহর চলছে। বাইরে তপ্ত রোদে চারদিক যেন পুড়ে যাচ্ছে। আকাশ জুড়ে রোদ আর ধুলোর মাখামাখি, বাতাস নিথর। চারপাশে কেমন একটা অলস ভারী স্তব্ধতা নেমে এসেছে। কিন্তু ধূসরের শরীরের ভেতর যেন ঠিক তার উল্টো কিছু, এক ধরনের অনির্বচনীয় অস্থিরতা, তীব্র টান। লিভিং রুমের কেন্দ্র থেকে ধূসর উঠে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কোনো কথা নয়, একমাত্র লক্ষ্য ইচ্ছে। চোখে মুখে ছায়া লেগে আছে এক অজানা ভাবনার। পায়ের শব্দটুকুও যেন নীরবতার গায়ে লাগাতে চায় না। তবু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ধূসর। ইচ্ছের ঘরের দরজায় আসতেই ধাক্কা দেওয়ার আগেই দরজাটা নিচ থেকেই সরে যায়। কাছের বাতাসে হয়তো সামান্য চাপ পড়েছিল, কিংবা কে জানে, দরজা নিজেই বুঝে গেছে ধূসর এসেছে। ধূসর কোনো শব্দ না করেই ঘরের ভেতরে এক পা করে প্রবেশ করে। নিঃশব্দ নির্ভুল শিকারীর মতো স্থির পায়ে এগিয়ে আসে। দৃষ্টি চারপাশে ঘুরে অবশেষে স্থির হয় বারান্দায়। ডিভানে শুয়ে আছে ইচ্ছে। মেয়েটার বুকের ওপর রাখা একটা বই, খোলা পাতায় ছড়ানো দুপুরের আলো। চুলগুলো এলোমেলো ভাবে মুখে ছায়া ফেলছে। নিঃশ্বাস ফেললেই বুক ওঠানামা করছে ধীরে ধীরে। ক্লান্ত নিশ্চিন্ত ঘুমে তলিয়ে আছে। ধূসর দাঁড়িয়ে পড়ে। চোখে ফুটে ওঠে এক ধরনের নেশা, ভয়াবহ রকমের শান্ত, অথচ ভেতরে ঘূর্ণির মতো তোলপাড় করা স্পন্দন। এমন দৃশ্য হাজারবার কল্পনা করলেও চোখের সামনে এভাবে দেখা ধূসরকে কেমন যেন আচ্ছন্ন করে তোলে। এই মেয়ে, এই ঘুমন্ত অবয়ব, আজকের পরে আবার কবে দেখা হবে? আবার কবে সে এভাবে নিশ্চিন্তে ঘুমে থাকবে তার পাশে? ভাবতেই ধূসরের চেহারা পাল্টাতে থাকে। ঠোঁট শক্ত হয়ে আসে, চোখের কোণ ভর্তি হয় আবেগের আমোক চাপ।